রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভারম্ভেই আমি আমার পরমাধ্য স্রষ্টা বাবা, আমার প্রিয় ঠাকুর বাবার শ্রীপদ যুগলে শত সহস্র কোটি প্রণাম জানাই। তৎসহ আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই আন্তরিক বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। আজ আমরা ঠাকুর বাবার শৈশব লীলা সম্ভার থেকে এমন কিছু আলোচনা করতে চলেছি যা সত্যিই আমাদের হৃদয়ে সঞ্চিত হয়ে থাকবে সারা জীবনের মতো। অবলা পশু পাখিও যে ভালোবাসা বোঝে, কৃতজ্ঞতা বোধ তাদের আছে। আজকে সেই নিয়েই আমি উপস্থাপিত করতে চলেছি আজকের আলোচনা। শিশু ঠাকুর ক্লাস 3-র ফাইনাল পরীক্ষা হয়ে গিয়ে পাশ করে গেলেন। বালক প্রমোশন পেয়ে উপরে ক্লাসে উঠবেন। মাস্টারমশাইয়ের যেমন আনন্দ হয়, তেমনি আবার চোখে জলও আসে। আর তো তিনি ছাত্রকে তার ক্লাসে পাবেন না, তিনি তো এই ক্লাস পর্যন্তই পড়ান। বালক ঠাকুর মাস্টারমশাইয়ের কান্নায় অভিভূত হয়ে বলেন, তাতে কি হয়েছে মাস্টারমশাই, আমি আপনার কাছেই থেকে যাব এবছর। সবাই পাশ করে উপরে ক্লাসে উঠল, কিন্তু বালক ঠাকুর সেই ক্লাসেই রয়ে গেলেন। পিতাকে গিয়ে বললেন, মাস্টারমশাই খুব কাঁদছিলেন, তাই এবার এই ক্লাসেই রয়ে গেলাম। আমার খুব কষ্ট হচ্ছিল। ভালোই হলো, এবছর আর নতুন বই কিনতে হবে না। বালকের কার্যকলাপ দেখে কেউ আশ্চর্য হলেন, আবার কেউ বিদ্রূপ করলেন, কিন্তু বালকের তাতে ভ্রুক্ষেপ নেই। স্কুলে টিফিনের সময় সকলেই কিছু টিফিন খায়, খেলা করে, গল্পগুজব করে, কিন্তু বালকের চিন্তাধারা অন্য রকম। চৈত্র মাসের রোদে মাঠে বেঁধে রাখা গাভীগুলোর কষ্টে বালকের মনে কষ্ট লাগে। গাভীর মালিকেরা সকালবেলা ওদের মাঠে বেঁধে রেখে চলে যায়, আর সন্ধ্যার সময় ঘরে ফিরিয়ে নিয়ে যায়। প্রখর রৌদ্রে পিপাসা কাতর গাভীগুলোর কষ্টের সীমা থাকে না, অথচ বাধা রয়েছে, তাই কোনো জলাশয়ের কাছেও তারা যেতে পারে না। ওদের কষ্টে ব্যথিত হয়ে বালক বালতি বালতি জল টেনে নিয়ে গিয়ে গাভীদের খাওয়ান, ওদের গায়ে মাথায় জল দিয়ে দেন। এটা তার দৈনন্দিন কর্মসূচির মধ্যে একটা প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছিল। রোজ প্রায় 200 বালতি জল টানতে হয় তাকে। বালককে দেখলেই গাভীগুলো আনন্দে ছুটোছুটি করে। কেউ হয়তো কোনো দিন বালকের এই প্রেম ভালোবাসার কথা জানতেও পারত না, যদি না বালক গ্রামান্তরে যাওয়ার পথে তার সহপাঠী সামাদের বাড়ি না যেতেন। সামাদের বন্ধু এসেছে, সামাদের বাবা তাকে দুধ খাওয়াবেন, তাই দুধ দোহাতে গেলেন। সাথে সাথে ঠাকুর আর সকলে গোয়ালঘরের দিকে গেলেন। গাভীটা ঠাকুরকে কাছে পেয়ে আদর করতে শুরু করেছে। ঠাকুরও ওর গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। সামাদের বাবা দেখে তো অবাক, দুধ দোহা বন্ধ করে বললেন, এর আগে সমাধান হোক, আমি ছাড়া আর কেউ ওর কাছে এগোতে পারে না, ও শিং খাড়া করে ছুটে আসে, তোমার সঙ্গে এত ভাব হলো কি করে? ঠাকুর বললেন, তা তো জানি না। সামাদ এবং আরও 2-1জন এগিয়ে গেল, গাভীটা ওদের দেখে তেড়ে আসে। ঠাকুর বললেন, আচ্ছা, এই গাভীটা কি কাছারির মাঠে চড়তে যায়? সামাদের বাবা বললেন, হ্যাঁ, রোজ ওকে আমি কাছারির মাঠে বেঁধে রেখে আসি। ঠাকুর বললেন, রোদে ওদের খুব কষ্ট হয়, পিপাসা পায় ভেবে রোজ আমি নদী থেকে বালতি বালতি জল এনে ওদের খাওয়াই। রোদে থাকলে, বিশেষ করে গরমের দিনে, আমাদের তৃষ্ণা পায়, আমরা তো জল চাইতে পারি, ওরা তো পারে না, তাই ওরা তৃষ্ণায় কষ্ট পাচ্ছে ভেবে আমার প্রাণে ব্যথা লাগে, সেই জন্য রোজ আমি ওদের জল খাওয়াই। আমাদের বাবা বললেন, সত্যি জীবজন্তুরও কৃতজ্ঞতা আছে, আমার থেকে ও তোমায় বেশি ভালোবাসে, তুমিও তৃষ্ণা মেটাও, তাই ও তোমাকে চিনে রেখেছে। সামাদের বাবা এবার কাঁদতে শুরু করলেন। ঠাকুর বললেন, ভালোবাসা বুঝি না, কারো ক্ষতির চিন্তা আমি করি না, আমি জল খাইয়েই খালাস, ওদের মুখের দিকেও তাকাই না বা চিনে রাখার চেষ্টাও করি না। আমাদের বাবা বললেন, আজ আমার জীবনে একটা বিরাট শিক্ষা হয়ে গেল, ওরাও উপকারের মূল্য দেয়, ওদেরও কৃতজ্ঞতা আছে। তুমি ওকে চেনো না, কিন্তু ও তোমায় চিনে রেখেছে। আমি এত মারধর করি গরুকে,
আজ আমার শিক্ষা হয়ে গেল, কৃতজ্ঞতার একটা জাজ্বল্যমান প্রমাণ পেয়ে গেলাম। জীবনে আর আমি গোহত্যা করব না, কারণ তোমার সেবার কথা শুনে আমি মুগ্ধ হয়েছি। তুমি আমার সন্তানের মতো। সামাদার তুমি তো আলাদা নও। তুমি আজ আমাকে এক অতুলনীয় শিক্ষা দিয়ে গেলে। মুখে বললে কাজ হতো না, প্রত্যক্ষ অনুভব করলাম, কানে শুনলাম। ঠাকুর একটু সরে দাঁড়িয়েছেন, গাভীটা ঘুরে আবার ঠাকুরের দিকে এগিয়ে গেল, আবার আদর করতে শুরু করলো। ঠাকুরও ওর গায়ে হাত বুলিয়ে দিলেন। স্কুল ছুটিতে বালক ঠাকুর মামা বাড়ির দোগাছি গেছেন। পৈতৃক ভিটা মেদিনী মণ্ডল তাকে একবার যেতে হবে, মাত্র 1.5 মাইলের পথ। কিন্তু এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে যে সম্পূর্ণ ভিজে যেতে হবে। দিদিমা একটা ছাতা বের করে দিয়ে বললেন, এই ছাতিটা নিয়ে যা। কাজ সেরে মেদিনী মণ্ডল থেকে ফিরে এলেন, বৃষ্টি আর নেই। ছাতাটা কিন্তু ওখানেই ফেলে এসেছেন বালক। এদিকে দিদিমা জিজ্ঞাসা করছেন, ছাতিটা কই, দে ছাতিটা। বালক বললেন যে ছাতাটা তিনি ফেলে এসেছেন। শুনেই দিদিমার মেজাজ খারাপ। নতুন ছাতা এখনই যদি না আনা যায় ও আর পাওয়া যাবে না। দিদিমা গজগজ করতে লাগলেন। বালক দিদিমাকে বললেন, ডাকো না ছাতাটাকে, ও ঠিক এসে পড়বে। দিদিমা দুঃখ পাচ্ছেন দেখে বালক দিদিমাকে ডাকলেন, উঠানে এসো। তুমি যখন ছাতাকে ডাকলে না, আমিই ডাকি, দেখি। একটা কিছু আশ্চর্য ব্যাপার ঘটবে ভেবে উঠানে বেশ কয়েকজন এসে দাঁড়ালেন। সুন্দর ঠাকুরও কি একটা কাজে তখনই এলেন। বালক ঠাকুর ডাকলেন, এই ছাতা আয়, এই ছাতা আয়। কয়েক মিনিটের মধ্যেই বেলুনের মতো ছাতাটাকে আকাশপথে ভেসে আসতে দেখা গেল। সবাই তো দেখে অবাক। তাকে ধরল, কি করে এটা করলে? বালক জবাব দিলেন, মানুষকে ডাকলে যদি মানুষ জবাব দেয়, ছাতাই বা কোনো কথা শুনবে না, শুধু মন আর মুখ এক হওয়া চাই। বালক ঠাকুরের চরিত্রের আর একটা বিশেষ দিক ফুটে উঠেছিল শিশু বয়স থেকেই। সমাজের কাঠামো নিয়ে তিনি চিন্তা করতেন। শ্রমিকেরা তাদের কাজের উপযুক্ত পারিশ্রমিক পায় না, অথচ শ্রমিকেরাই সমাজের স্তম্ভ। শ্রমিককে কাজ করিয়ে নিয়ে মালিকেরা মুনাফা নিয়ে নিচ্ছে, শ্রমিকদের উপযুক্ত মূল্য দিচ্ছে না। উপযুক্ত মূল্য দিচ্ছে না বলেই সমাজের আজ এই অবস্থা। তাই শোষণ নীতি ভেঙে দিয়ে এক নতুন সমাজ কাঠামো তৈরি করার পরিকল্পনা তিনি শিশু বয়স থেকেই করে আসছেন। প্রত্যেকটি শ্রমিকের সমান অধিকার, সমান মূল্য থাকবে। কেউ কাউকে শোষণ করবে না, কেউ কাউকে বঞ্চিতও করবে না। প্রচলিত ধর্মনীতিকেও তিনি এই তুলাদণ্ডের মান থেকে বাদ দেন না। তাই তার আন্দোলন, তার বিপ্লবের ধারা চিরাচরিত রাজনৈতিক পর্যায়ে নয়, বিবেক নীতির পর্যায়ে। রাজনীতি যখন জন্মায়নি, বিবেক নীতিই সমাজের সর্বস্তরে পথ দেখাতো। একটি বটগাছের তলায় শত শত মানুষ, জীবজন্তু আশ্রয় নেয়, কোনো বাধা নেই। সবারই সেই ছায়ার উপর সমান অধিকার। অতীত যুগে ফল গাছগুলো রক্ষা করার ভার ছিল জনসাধারণের উপর। কয়েক গ্রাম মিলে সবাই একত্রে চাষ করত, ফসল এক জায়গায় এনে রাখত, সেখান থেকে যার যার প্রয়োজন মতো খাবার দ্রব্য নিয়ে যেত। ঠাকুর চিন্তা করতেন, লোক বেড়েছে, এটা সত্যি কথা, তেমনি জমিও আবার বেড়েছে, উৎপাদনও বেড়েছে। সুতরাং এই নীতি চালু করতে কোনো অসুবিধা হওয়ারই কথা নয়। যে অসুবিধাটা আজ হচ্ছে তার মূল কারণ হচ্ছে দুর্নীতি, শোষণ আর সঞ্চয় বৃদ্ধি। এর অবসানের কথাই তিনি চিন্তা করতেন। মানুষকে তিনি ভালোবাসেন, কিন্তু তার রোগকে নয়। তাই ইংরেজের প্রতি তার বিদ্বেষ ছিল না, ছিল তাদের শোষণ, বঞ্চনা এবং অন্য জাতিকে দাবিয়ে রেখে আধিপত্য করার প্রবণতার উপর। এগুলিই হচ্ছে অসুরবৃত্তি। অসুরবৃত্তি ও অসুরের নিধন করাই তিনি শ্রেয়মূল্যে মনে করতেন এবং সমাজে সুরের প্রতিষ্ঠা করতে শিশু বয়স থেকেই চাইতেন। আজ এই পর্যন্তই।
সকলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। আর আমার সঙ্গে আমার এই চ্যানেল ঠাকুর বাবার স্রষ্টার সৃষ্টি দর্পণের সদস্য হয়ে থেকো। নিয়মিত আমি ভিডিও দিয়ে যাব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুরক্ষিত থেকো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।